আতসী আর শিউলির অভিমানের স্বরে বলা কথাগুলো শোনা মাত্রই তেজ আর নির্ঝর দুজনের মাঝে অস্বস্তির হাওয়া বয়ে গেল। এরা একে অপরের সাথে চোখাচোখি করলো একবার। অতঃপর দুজনেই শিউলি ও আতসীর দুপাশে বসলো। তেজ নরম গলায় বলল, মেজো চাচিমা, ছোট চাচিমা, বিষয়টা কিন্তু মোটেই এমন না যেমনটা তোমরা ভাবছ। দৈনন্দিন বিভিন্ন কাজকর্মের ব্যস্ততায় কাটিয়ে ঠিক অতিরিক্ত সময়টা পাওয়া যায় না। নির্ঝর ওর মা শিউলিকে উদ্দেশ্য করে বলল, মা, তুমিই তো সবসময় বলো তেজ ভাইয়ের সাথে থাকিস সব সময়, অথচ ওর মতো হতে পারিসনি। কোনো কাজ করিস না, লাইফ নিয়ে কোনো সিরিয়াসনেস নেই তোর ভেতর। এখন তাই তেজ ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করছি। তাই তো তোমাদের সময় দিতে পারছি না ঠিকভাবে। তেজ আর নির্ঝরকে এভাবে অবলীলায় নিজেদের মা চাচিকে মিথ্যে বুঝ দিতে দেখে নীরা চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, নতুন নতুন মজনু হয়েছ, লাইলের পিছন পিছন ঘুরঘুর করছ। তাই তো পরিবার, দিন দুনিয়া সব কিছুর কথা মাথা থেকে বের হয়ে গিয়েছে। আর এখন আমার দুই গুণধর ভাইয়ের মন ও মস্তিষ্ক যে শুধু ইলমা অনু করে তা কি আমি বুঝি না? পিহু নীরার দিকে খানিকটা হেলে বলল, নিজে নিজে কি এত বিড়বিড় করছো হুম? নীরা ফিসফিসিয়ে বলল, কিভাবে মিথ্যে গুলো বলছে অবলীলায় তা শুনছি আর শিহরিত হচ্ছি। আমার বড় ভাইটা এত সৎ ও ডিসিপ্লিন হয়েছে, অথচ এই দুটোকে দেখো, পুরোই বিপরীত। আল্লাহ এদের কি মাটি দিয়ে তৈরি করেছে বলো তো ভাবিপো। কলিজায় কোনো ভয় সংকোচ কিচ্ছু নাই। খুব শীঘ্রই ওদের দুটোকে ধরে বিয়ে দিতে হবে। তারপর দুবেলা বউয়ের হাতে পেদানি খেলে এমনি ঠিক হয়ে যাবে দেখেও। ঠিক বলেছ। শিউলি খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, সময় পাওয়া যায় না নাকি সময় দিতে মন চায় না? এই পার্থক্যটাই তো আমরা বুঝে উঠতে পারি না রে বাবারা। তেজ বলল, আচ্ছা, ভুল হয়ে গিয়েছে আমাদের। এখন থেকে রোজ দুজনেই পর্যাপ্ত সময় দিব তোমার পরিবারকে। তাহলে খুশি হবে তো তোমরা? আতসী বললেন, আগে দেখবো কথার মান কেমন রাখো তোমরা, তারপর খুশি অখুশির হিসাব নিকাশ করা হবে না হয়। তখনই সারফরাজ সোফার পিছনে গিয়ে দাঁড়িয়ে তেজ ও নির্ঝরের গাড়ির উপর বেশ জোরে চাপড় মেরে দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, এবার ওঠো তোমরা, বেরোতে হবে তো আমাদের, দেরি হয়ে যাচ্ছে। চাপড় দুটো তেজ ও নির্ঝরের গাড়ির উপর পড়তেই ওরা কিছুটা বেঁকে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করলো না। তেজ আর নির্ঝর কথার তালে ভুলে গিয়েছিল এখানে সারফারাজও উপস্থিত আছে। আর সারফারাজের সামনেই ওরা দুজনে জ্বর করে এতগুলো মিথ্যে কথা বলেছে। আতসী গাড় ঘুরিয়ে পিছনে সারফারাজের দিকে তাকিয়ে বললেন, কি কাজ এখন আবার তোমাদের একসাথে? রাত হয়ে গিয়েছে তো। তেজ আর নির্ঝর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তেজ হেসে বলল, ছোট চাচিমা, অনেক জরুরি একটা কাজ আছে আমাদের। শহরের বাইরে তোমাদের যে বাংলো বাড়িটা আছে না, ওখানে আজ রাতের জন্য কিছু আত্মীয় এসে উঠেছে হঠাৎ করেই। শিউলি ভ্রু কুঁচকে বললেন, ওখানে অতিথি উঠেছে, তাও এই রাতে? কিন্তু ওখানে কেন উঠতে হবে ওদের? বাড়িতে সবাই আমরা থাকি, ওখানে অতিথিরা তো এইখানে আসবে তাই না? নির্ঝর দ্রুত সরে বলল, মা, ওনারা আমাদের রিলেটিভদের মাঝে কেউ না। তেজ ভাইয়ের বন্ধুর ছোট বোন হয় দুজনেই সম্পর্কে। আজই লন্ডন থেকে দেশে ফিরেছে পরিবারকে না জানিয়ে। কাল সকালে তাদের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছে। অনেক বছর পর দেশে ফিরেছে, তাই রাতে নতুন জায়গায় থাকতে ভয় পাচ্ছে। এই কারণে তেজ ভাইয়ের বন্ধু হুট করেই ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনাদের আমাদের বাংলো বাড়িতে এনেছেন। তাই আমাদের ওখানে যেতে হবে। ওনাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে কিনা সেটা দেখাটা তো আমাদের দায়িত্বের মাঝেই পড়ে বলো। আতসী পিহুর দিকে তাকিয়ে বললেন, তুমিও যাচ্ছ নাকি ওখানে মা? পিহু বিনয়ের সাথে মাথা নেড়ে বলল, জি ছোট চাচিমা। মেয়েরা আছে শুনে উনি বললেন আমি ও নীরা সেখানে গেলে ভালো হবে। নীরা বলল, মা, আমি আর ভাবি থাকলে মেয়ে দুজন ওখানে থাকতে একটু স্বস্তি বোধ করবে। দেশে আসার পর এটা ওনাদের জন্য প্রথম রাত হবে, তাই ওনাদের অস্বস্তির মাঝে রাখাটা ঠিক হবে না আমাদের। শিউলি বললেন, তাহলে ঠিক আছে, যাও তোমরা। সারফারাজ সামনে এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, চিন্তা করো না তোমরা, আমিও থাকবো ওদের সাথেই। আর আগামীকাল সকাল সকালই বাসায় ফিরে আসবো সবাই ইনশাল্লাহ। আতসী সারফারাজের দিকে তাকিয়ে সন্তুষ্ট ভঙ্গিতে বললেন, তুমিও ওদের সাথে থাকলে আমাদের আর ভয় নেই। সাবধানে যেও সবাই। তেজ আর নির্ঝর দুজনেই যেন মনে মনে হাঁফ ছেড়ে বাঁচল। অতঃপর ওরা সবাই একসাথে বের হলো খানা বিলার ভিতর থেকে। মূল দরজা পেরিয়ে বাড়ির বাইরে পা রাখতে সারফারাজ সেখানে দাঁড়িয়ে গেল। তেজ আর নির্ঝর সামনের দিকে হাঁটছিল। পিহু আর নীরা সারফারাজ দাঁড়াতে দেখে দাঁড়িয়ে গেল ওর পাশেই। সারফারাজ গম্ভীর স্বরে তেজ ও নির্ঝরকে উদ্দেশ্য করে বলল, এই দুজনেই দাঁড়া ওখানে।
পিছন থেকে সারফারাজের গলা শোনা মাত্রই তেজ আর নির্ঝর থমকে দাঁড়ালো। অতঃপর সারফারাজের দিকে ঘুরতেই দেখলো সারফারাজ শান্ত মুখশ্রী নিয়ে এগিয়ে আসছে ওদের দিকেই। নির্ঝর একবার শুকনো ঢোক গিলল। সারফারাজের তেজি রূপের থেকেও এই শান্ত রূপটা ওদের দুজনকে বেশি ভীত করে দেয়। ওদের সামনে এসে দাঁড়িয়ে সারফারাজ বলল, এইমাত্র আমার সামনে বসে যা করলি তোরা দুজন, সেটা কি আমি ভুলে গিয়েছি বলে মনে হচ্ছে তোদের? আমাকে কি বধির মনে করিস তোরা? তেজ শুকনো ঢোক গিলে বলল, ভাইয়া তখন তো। সারফারাজ ওদের সামনে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা তুলে বলল, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। নির্জন মনে মনে বলল, শেষ, সব শেষ। আজ আর বড় ভাইয়ের হাত থেকে বাঁচার কোনো চান্স নাই। সারফারাজ ধমকের স্বরে বলল, এত সাবলীল ভাবে অভিনয় করতে করতে অবলীলায় জর্জর করে এতগুলো মিথ্যে বলার সাহস তোরা কই পাস? হ্যাঁ? সারফারাজের ধমকে তেজ আর নির্জন মৃদুভাবে কেঁপে ওঠে, চোখ নামিয়ে নিল। নীরা পিহুর দিকে খানিকটা হেলে ঠোঁট চেপে হেসে বলল, কিছুদিন পর আমার ভাইদের ডালিউডের ডিরেক্টররা কিডন্যাপ করে নিয়ে যাবে তাদের সিনেমায় একটু অভিনয় করে দেওয়ার জন্য, বুঝেছো ভাবিপো? পিহু হাসি নিয়ন্ত্রণ করে বলল, চুপ করো, তোমার ভাই শুনতে পারলে তোমাকেও দুটো কথা শুনিয়ে দিবে। নির্জন মিনমিন গলায় বলল, বড় ভাইয়া, তখন তো পরিস্থিতির চাপে পড়ে বলে ফেলেছিলাম। নীরা ফিসফিসিয়ে বলল, প্রেমে পড়লে সবাই এমন বলে। সারফারাজ বলল, আমার সামনে বসে যেভাবে অবলীলায় মিথ্যে কথাগুলো বললি তোরা, আমার মনে হচ্ছিল আমি তোদের বিনা পয়সায় মিথ্যে বলার জন্য ট্রেনিং দিয়ে থাকি। অথচ মিথ্যে জিনিসটাকে আমি কত ঘৃণা করি। তেজ বলল, সরি ভাইয়া, আসলে তখন মিথ্যে না বললে আজকে আর বাড়ি থেকেই বের হতে দিত না চাচিরা। সারফারাজ কিছু বলতে নিবে সে সময় পিহু সারফারাজের পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধের উপর হাত রেখে শান্ত গলায় বলল, আচ্ছা, যা হওয়ার হয়েছে তো, এখন বাদ দিন এসব কথা। এমনিতেই বেচারাদের উপর দিয়ে কম জ্বর বয়ে যাচ্ছে না। সারফারাজ পিহুর দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, তুমি এই তিনটেকেই সব বিষয়ে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ, বুঝেছ? তাই তো ওরা যে কোনো অকর্ম করে বসলে তা থেকে নিস্তার পেতে সবার আগে তোমার খোঁজই করে। ওরা তো আপনারই ছোট ভাই বোন, আর আপনার বউ হওয়া সূত্রে ওরা আমারও ছোট ভাই বোন হয়। তাই ওদের ভালো মন্দ উভয় সময়ই সঙ্গ দেওয়া আমার উচিত। তবে ভুল করলে যে বকা দিব না এমনও নয়। ভুলের পরিমাণ বুঝে শাসন করব অবশ্যই, আর তা হবে সীমিত সময়ের জন্য। শাসনের মাত্রা কখনো এতটা বাড়িয়ে দেওয়া উচিত না যার ফলে ছোটদের আমাদের সাথে দুটো কথা বলতে ১০০ বার ভাবতে হয়, বুঝলেন? পিহুর কথাগুলো শুনে তেজ, নির্জন, নীরা তিনজনের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। সারফারাজ বলল, বুঝলাম। পরক্ষণেই তেজ আর নির্জনের দিকে তাকিয়ে বলল, শোন, আজকের পর থেকে শুধু আমার সামনেই না, আর কারোর কাছে মিথ্যে কথা বলবি না। পছন্দ করেছিস, ভালোবাসবি বলে ঠিক করেছিস, কিন্তু সবার সামনে দাঁড়িয়ে সাহস রাখবি সত্য বলার। তেজ আর নির্ঝর সঙ্গে সঙ্গে মাথা নেড়ে আচ্ছা বলল। অতঃপর ওরা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল বাংলো বাড়ির উদ্দেশ্যে। সারফারাজ ড্রাইভ করছে, পাশের সিটে পিহু বসেছে, আর পিছনের সিটে তেজ, নির্ঝর, মাঝে নীরা বসেছে। নীরা ফিসফিসিয়ে তেজকে বলল, মেজো ভাইয়া, আমাদের হবু ভাবে কি তোমার স্বভাব চরিত্রের সম্পর্কে সব জানে? তেজ ভ্রু কুঁচকে নীরার দিকে তাকিয়ে বলল, আমার স্বভাব চরিত্রের কোনো খুঁত আছে নাকি, যে তা জানার পরে ইলমা আমার থেকে মুখ ফিরিয়ে নিবে? হুম, সেটাই, তোমার স্বভাব চরিত্র তো ফুলের মতো পবিত্র, মুখ ফিরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। তেজ সঙ্গে সঙ্গে নীরার কাঁধ ছোঁয়া চুলগুলো একটু অংশ টান দিতেই নীরা হালকা ব্যথা অনুভব করে আহা বলে উঠল। সারফরাজ বলল, কি শুরু করেছিস তোরা পিছনে বসে? আর একটা শব্দ করলে এখানেই গাড়ি থেকে সব কয়টাকে নামিয়ে দিব বললাম। সঙ্গে সঙ্গে ওরা তিনজন একসাথে ওপাশ ওপাশ মাথা নেড়িয়ে এমনটা না করার কথা বুঝিয়ে নিজেদের মুখের উপর আঙ্গুল ঠেকালো। পিহুর দৃষ্টি জানালা দিয়ে বাইরের দিকে স্থির করে রেখেছে। সব চুলই হাত খোঁপা করে রাখা রয়েছে, তবুও সামনের কিছু ছোট অবাধ্য চুল যা খোঁপার বাঁধনে বাঁধতে রাজি না, তা বাতাসে উড়ছে। সারফারাজ ড্রাইভ করার পাশাপাশি আর চোখে পিহুকে দেখছে। খানিকটা অন্যমনস্ক মনে হচ্ছে পিহুর কাছে সারফারাজের। তবুও এখানে বাকিদের সামনে এই বিষয়ে কথা তুলল না সারফারাজ। মনে মনে ঠিক করলো নিরিবিলি ক্ষণ বুঝে জিজ্ঞেস করবে পিহুকে ওর অন্যমস্তক থাকার পিছনে কী কারণ রয়েছে। লম্বা সময় ড্রাইভ শেষে সারফারাজ গাড়ি নিয়ে ওদের বাংলো বাড়ির ভিতরে প্রবেশ করলো। যথাস্থানে গাড়ি ব্রেক কষাতেই ওরা সবাই একে একে গাড়ি থেকে নামলো। সারফারাজ গাড়িটা পার্কিং সাইডে রাখার জন্য চলে গেল। কিছুক্ষণ পর সারফারাজ ফিরে আসতেই ওরা সবাই একসাথে বাংলো বাড়ির ভিতরে প্রবেশ করলো।
পিহুর এ নিয়ে দ্বিতীয়বার আসা হলো এই বাড়িতে। এই বাড়ির প্রতিটা জিনিস পিহুকে বড্ড আকর্ষণ করে, মুগ্ধ করে। সারফারাজ সোফায় গিয়ে বসলো। তেজ বলল, আমি ওদের ডেকে আনছি, দোতলার ঘরে আছে ওরা। সারফারাজ ছোট্ট করে বলল। নির্জন আর নীরাও বসলো সোফায় গিয়ে। পিহু ড্রয়িং রুমে রাখা শোপিস গুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। তেজ সিঁড়ি বেয়ে দোতলার ইলমা ও অনুর যে রুমে আছে সেই রুমের দরজায় নক করলো। ভিতর থেকে ইলমার কণ্ঠস্বর ভেসে এলো। কে? তেজ বলল, আমি তেজ। ভিতরে আসতে পারবো কি? হুম, আসুন। তেজ আধ বেরানো দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখলো অনু ঘুমিয়ে গিয়েছে আর ইলমা অনুর মাথার পাশে বসে আছে। ইলমা ধীরস্বরে বলল, আপনাদের আসার অপেক্ষায় করতে করতে এই মেয়েটা ঘুমিয়ে গিয়েছে, এত সময় লাগলো আসতে? তেজ বলল, কাজ তো ছোট দেননি, বাড়িতে গিয়ে বাড়ির সদস্যদের মানিয়ে এখানে আনতে হয়েছে, সময় তো লাগবেই। ইলমা ভ্রু উঁচিয়ে বলল, আপনি সত্যি সত্যি আপনার বাড়ির সদস্যদের নিয়ে এসেছেন এখানে? কেন, আপনি সত্যিই আনতে বলেননি তখন আমাদের? আমি তো এমনি বলেছিলাম, কিন্তু আপনি যে আমার এক কথায় কাজটা করে ফেলবেন ভাবিনি। ইলমা এমন কথা শুনে তেজের মুখ হা হয়ে গেল মুহূর্তেই। কি বলে এই মেয়ে? মজা কেউ এভাবে করে? ইলমা বিছানা থেকে নেমে তেজের সামনে এসে দাঁড়িয়ে বলল, কে কে এসেছেন? তেজ নিজেকে সামলে নিয়ে বলল, আব আমার বড় ভাইয়া, ভাবি আর ছোট বোন এসেছে। নির্ঝর তো আছেই। আচ্ছা চলুন, ওনাদের সাথে পরিচয় হয়ে আসি। হুম, চলুন। অতঃপর ওরা দুজনে একসাথে রুম থেকে বের হলো। ইলমা ওর পরনে থাকা ওড়নাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল। সিঁড়ি বেয়ে ওরা যখন নিচে নামছিল তখন ড্রয়িং রুমে বসারত সবার দৃষ্টি ইলমার উপর স্থির হলো। সারফারাজ তীক্ষ্ণ নজরে ইলমাকে একবার দেখে নিয়ে পরপরই দৃষ্টি সরিয়ে নিল। নীরা বলল, মাশাল্লাহ, কি সুন্দর উনি। নির্ঝর বলল, তেজ ভাইয়ের আগে ওনাকে আমি আগেই দেখেছিলাম, আর কেস তেজ ভাই আগে খেয়েছে। উনিই তাহলে ইলমা? হুম। ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই ইলমা সারফারাজকে উদ্দেশ্য করে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাইয়া। সারফারাজ সালাম এর উত্তর দেওয়ার পর পিহু স্বাভাবিক সৌজন্যে ইলমার দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি পিহু, তেজের বড় ভাই সারফারাজের স্ত্রী। ইলমা পিহুর দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। পিহু শ্যামরঙা মুখশ্রী জুড়ে অসম্ভব মায়া রয়েছে, যার কারণে যে কারোর নজরে ওর উপর আটকে যায় ক্ষণিকের জন্য। ইলমা বলল, আপনাকে দেখে খুব ভালো লাগলো ভাবি, আপনাকে অনেক শান্ত ও স্নিগ্ধ মনে হচ্ছে। তোমাকেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। সেই সময় নীরা পিহুর পাশে এসে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আমি নীরা, এই বাড়ির সব থেকে ছোট সদস্য। ইলমা হেসে বলল, আপাতত যেখানে দাঁড়িয়ে আছো সেখানে তোমার থেকেও বয়সে ছোট আরেকজন আছে। নীরা ভ্রু উঁচিয়ে বলল, কে আছে? তখনই ওর স্মরণ হলো অনুর কথা। সঙ্গে সঙ্গে নীরা বলল, অনু? ইলমা মাথা নেড়ে বলল, হুম, অনু। তোমাকে দেখার পর আন্দাজ করে মনে হলো অনু তোমার ছোটই হবে। পিহু বলল, অনু কোথায়? ও নিচে আসলো না যে? নির্জরের নজর তখন পুনরায় দোতলার রুমটির দিকে গেল। মনে মনে বলল, সত্যিই তো, অনু নিচে আসলেন না কেন? অসুবিধা কি বেড়ে গিয়েছে ওনার? ইলমা বলল, অনু একটু অসুস্থ, জ্বর আছে, তাই ঘুমিয়ে গিয়েছে আপনারা আসার আগেই। যদি বলেন তাহলে ডেকে আনতে পারি। এই পুরো সময়টাই সারফারাজ চুপচাপ ইলমাকে পর্যবেক্ষণ করেছিল। ইলমার কথা বলার ভঙ্গি, চোখের ভাষা, দাঁড়ানোর ভদ্রতা, কোনো কিছুই সারফারাজের চোখ এড়ায়নি। সারফারাজ গম্ভীর কণ্ঠে বলল, না থাক, ঘুমিয়েছে যখন তখন আর ডাকার দরকার নেই। আপনি এসে বসুন। দাঁড়িয়ে কথা বলার দরকার নেই, বাকিরাও বসে পড়ো। ইলমা সহ সবাই মাথা নেড়ে সোফায় এসে বসলো। পিহু, নীরা, ইলমা পাশাপাশি বসেছে আর ওরা মুখোমুখি ছেলেরা বসে আছে। সারফারাজ সোজাসাপটা প্রশ্ন করলো, আপনার সাথে তেজ ও নির্জরের পরিচয় কিভাবে হয়েছিল? ইলমা বিনা সংকোচে সবটা বলল। এখানে কতদিন ছিল সে বিষয়ে বলল। সারফারাজ শক্ত চোখে একবার তেজ ও নির্জরকে দেখে নিল। তেজ আর নির্ঝর এখানে আসার পূর্বে ইলমার সাথে পরিচয় কিভাবে হয়েছিল সেই বিষয়ে সারফারাজ পিহু ও নীরাকে বলার সময় এটা বলেনি যে তখন দুদিন মতো ইলমা এখানে থেকেছিল। নীরা বিড়বিড়িয়ে বলল, তোমরা দুজনেই যে গভীর জলে ডুবে ডুবে জল খাওয়া জলপাঠা তা আমার আর বুঝতে বাকি নাই ভাইও। সারফারাজ বলল, আপনার আশ্রমের ঠিকানাটা দিয়ে নামায়। ইলমা বলল, আমি ঠিকানা দিতে পারবো না আপনাকে ভাইয়া, মাফ করবেন আমায়। কারণ ওই আশ্রমের সকল স্মৃতি আমি আমার মন ও মস্তিষ্ক থেকে পুরোপুরি মুছে ফেলেছি। আমি চাই না এ বিষয়ে আর কখনো কিছু মনে করতে। পিহু সারফারাজের চোখের দিকে তাকিয়ে ইশারা করলো এখানেই থেমে যেতে। সারফারাজ পিহুর চোখের ভাষা বুঝতে পেরে এই বিষয়ে আর কথা বাড়ালো না। পিহু বলল, সমস্যা নেই,
আমাদের সবার লাইফে ভালো মন্দ উভয় সময় আসে। তাই ভালো সময়গুলো মনে রেখে খারাপ সময়গুলোর স্মৃতি মুছে ফেলে আমাদের সবসময় হাসি খুশি থাকা উচিত। তুমি যা করছো ঠিকই করছো। ওরা আরো বেশ কিছু সময় বসে কথাবার্তা বলল। অতঃপর রাত যথেষ্ট হওয়ায় মেয়েরা সবাই চলে গেল রুমে ঘুমানোর উদ্দেশ্যে। তেজ আর নির্ঝর সারফারাজের সাথে রয়ে গিয়েছে ড্রয়িং রুমে। তেজ বলল, ইলমাকে তোমার কেমন লাগলো ভাইয়া? সারফারাজ শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, মানুষ চিনতে মানুষরাই বড্ড ভুল করে তেজ। অনেকেই 10 বছর একসাথে থেকেও অপর মানুষটিকে চিনতে পারে না। সেখানে এই ক্ষণিকের আলাপে কোনো সিউরিটি তোকে দেওয়া আমার পক্ষে সম্ভব না। যা সিদ্ধান্ত নেওয়ার ভেবেচিন্তে নিস, এতটুকু বলবো। আর নির্ঝর, একই পরামর্শ আমার তরফ থেকে তোর জন্য রইল। তোরা আমার ছোট ভাই, তোদের খারাপ হোক আমি কখনোই চাইবো না। তেজ আর নির্ঝর ওদের নজর নামিয়ে রেখেছে। সারফারাজ ওদের পাশ থেকে উঠে রুমের দিকে অগ্রসর হলো। নির্ঝর তেজের কাঁধের উপর নিজের মাথাটা রেখে শান্ত কণ্ঠে বলল, কি করবে তাহলে ভাই? সামনের দিকে এগোবো নাকি এখানেই থেমে যাবে? তেজ কিয়ৎক্ষণ নীরব থাকার পর বলল, রিস্ক না নিলে আফসোস থেকে যাবে। আর রিস্ক নিয়েই দেখি পরে ভালো কিছু অপেক্ষা করছে নাকি খারাপ, তা তখনই দেখা যাবে না হয়। নির্ঝর আর কিছু বলল না। পরদিন সকালবেলা পিহু নীরার সহযোগিতায় সকাল সকাল সবার ঘুম থেকে ওঠার আগেই নাস্তা বানানোর কাজ শেষ করেছে। খাবার টেবিলের ওপরে সব খাবার সুন্দর করে সাজানোর সময় সকলেই নিজ নিজ রুম থেকে বেরিয়ে এলো। দোতলা থেকে অনুকে নিয়ে ইলমা নিচে আসছে। অনুর জন্য ওরা অপরিচিত, তাই ভিতরে ভিতরে কিছুটা সংকোচ বোধ কাজ করছে অনুর। ইলমা অনেক বুঝিয়ে নিচে আসার জন্য রাজি করিয়েছে ওকে। নিচে ডাইনিং টেবিলের চারপাশে ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে। পিহু খাবারের শেষ প্লেটটা টেবিলে রেখে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ল দোতলা থেকে নামতে থাকা ইলমা ও অনুকে। পিহু ওর ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, এই যে আমাদের মাঝের সব থেকে ছোট অতিথি এসে পড়েছেন। পিহুর কণ্ঠে এরূপ কথা শোনা মাত্র অনুর ভিতরে অন্যরকম বোধ কাজ করলো। ইলমা ফিস ফিস করে বলল, ভয় পাচ্ছ কেন অনু? ওনারা সবাই অনেক ভালো। ইলমা অনুকে নিয়ে ডাইনিং টেবিলের সামনে আসতেই নীরা চেয়ার ছেড়ে উঠে অনুর পাশে এসে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, এই তুমিই অনু তাই না? আমি নীরা। তুমি আমার থেকে ছোট, তাই আজ থেকে আমি তোমার আপু হব। তুমি আমায় আপু বলেই ডাকবে, কেমন? অনু হালকা হাসি দিয়ে মৃদু স্বরে বলল, নীরা আপু বলবো। নীরা হাসি মুখে বলল, ভিতরে ভিতরে কেমন তৃপ্তি কাজ করছে। এতদিন আমি পরিবারের সব থেকে ছোট হওয়ায় আমার উপর বড়রা রাজত্ব চালিয়েছে। আজ আমার থেকেও ছোট কাউকে পেলাম, যার উপর আমিও একটু আধটু রাজত্ব চালাতে পারবো। তখনই নির্জন নীরার মাথার পিছনে আলতো করে একবার বাড়ি মেরে বলল, কিসের রাজত্ব চালিয়েছি রে আমরা তোর উপর? কোন দিক থেকে স্বাধীনতা কম পেয়েছিস তুই? নীরা নাক ছিটকে বলল, বড় ভাইয়া, দেখো না ছোট ভাইয়া সবার সামনে আমার মাথায় জাটে মারলো। নির্জন নীরাকে জিহ্বা দেখিয়ে চেয়ারে বসে পড়ল। ভাই বোনের এমন খুনসুটি দেখে অনুর ভয় ও সংকোচ উভয়ই কেটে গেল অনেকটা। পিহু অনুর সামনে এসে দাঁড়িয়ে কোমল স্বরে বলল, জ্বর কেমন এখন? মাথা ব্যথা করছে? অনু লাজুক ভাবে নিয়ে মাথা নেড়ে বলল, এখন একটু ভালো লাগছে আপু। ওহো, আপু না, ভাবি বলে ডাকবে আমায়। অনু আচ্ছা বলল। পিহু অনুর কপালে গালে হাত রেখে জ্বরটা মেপে ইলমার দিকে তাকিয়ে বলল, তাপমাত্রা খুব বেশি নেই। নাস্তা করিয়ে ওকে ওষুধটা খাইয়ে দিও ইলমা। ইলমা হাসি মুখে বলল, আপনি অনেক মিশুক ভাবি। আপনাদের সবার মন অনেক ভালো। অনুর ভয়টা কাটিয়ে দিলেন আপনারা। পিহু হালকা হেসে বলল, ভয় পেলে চলবে না, এখানে আমরা কেউই কারোর পর না। পিহুর পর না কথাটা অনুর কানে পড়তেই ও আবার পিহুর দিকে তাকালো। অনুর চোখে এখন আর আগের সেই জড়তার ছাপ নেই। সারফারাজ নীরব থেকে পিহুর আচরণ, ওর প্রতিটা কথা লক্ষ্য করছিল। পিহুর কথা ও আচরণের মধ্যে সম্পর্কে বয়সে ওর থেকে ছোট সবার জন্য যে সহজাত মমতা সারফারাজ খুঁজে পাচ্ছিল, তা ওকে পিহুর প্রতি আরো মুগ্ধ করে দিচ্ছে। সারফারাজ শান্ত কণ্ঠে বলল, অনেক গল্প হয়েছে, এবার সবাই বসে পড়ো। অনু তুমি আমার পাশে এসে বসো। অনু একটু অবাক হয়ে তাকালো ইলমার দিকে। ইলমা ইশারায় অনুকে বসার জন্য বললে অনু ধীরে সারফারাজের পাশে গিয়ে বসলো। নির্ঝর তেজের দিকে হালকা হেসে বলল, বড় ভাইয়া মনে হয় অনুকে পছন্দ করেছে। তেজ বলল, ভালো মানুষদের প্রতি ভাইয়ের দুর্বলতা চিরকালই ছিল, এখনো আছে। অতঃপর সবাই নাস্তা করতে শুরু করলো।
পিহু নিজের হাতে সবার প্লেটে খাবার তুলে দিল। নীরা একের পর এক বিষয় নিয়ে গল্প শুরু করে দিয়েছে অনু ও ইলমার সাথে। নীরার স্কুল কলেজ ও ভাইদের সাথে বাড়িতে করা খুনসুটির কাহিনী শুনে অনু ও ইলমা প্রাণ খুলে হাসছে, বাকিরাও শুনছে সেসব। মাঝে মধ্যে নির্ঝর আর তেজের গোপন দুষ্টুমির বিষয়ে নীরা বেফাঁসে কিছু বলতে নিলে ওর দুপাশে বসা তেজ ও নির্ঝর একসাথে নীরাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে ওকে থামিয়ে দেয়, নয়তো চিমটি কাটে। সারফরাজ ইলমা ও অনুর দিকে তাকিয়ে বলল, আজ দিনের জন্য তোমাদের কোনো পরিকল্পনা আছে নাকি? ইলমা বলল, বিশেষ কিছু নেই বড় ভাইয়া। অনুর জ্বরটা যেহেতু নেমেছে তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আজই যেতে হবে? পরপর নির্ঝর ওর মুখের উপর হাত রাখলো, কারণ ভুল জায়গায় ভুল প্রশ্ন করে ফেলেছে সে। নীরা সারফরাজের দিকে তাকিয়ে বলল, বড় ভাইয়া তুমি যদি পারমিশন দাও তাহলে আমি একটা কথা বলতে চাই। বল। বাড়িতে আমি আর ভাবি সারাদিন একা একা থাকতে থাকতে বড্ড বোর হয়ে উঠেছি। আজ ইলমা আপু আর অনুর সাথে থাকার পর ভালো লাগছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা কিছুদিন এখানে থাকতে চাই। ইলমা, অনুও এখানে আমাদের সাথে থাকবে না হয়? ইলমা দ্রুত স্বরে বলল, না না, সে কি করে হয়? এমনিতেই তেজ আর নির্ঝর আমাদের অনেক উপকার করেছেন। এর মাঝে আপনাদের এখানে আরো কদিন থাকাটা ঠিক হবে না। তাছাড়া আমি নতুন নতুন কাজ যে জয়েন করেছি, সেখানে আজ থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু কাল থেকে যাব ঠিক করেছি। তাই ফিরে যাওয়াটা ঠিক হবে আমার জন্য। পিহু শান্ত স্বরে বলল, অনু তো অসুস্থ। তুমিও কাল থেকে কাজে যাবে বলেছ। তখন অনু বাসায় একা থাকবে। ওর কোনো সমস্যা হলে তো দেখার কেউ থাকবে না। ইলমা শব্দ করে নিঃশ্বাস ফেলল কেবল। সারফরাজ বলল, পিহু ঠিক বলেছে। ইলমা, আমারও মনে হয় তোমাদের কটা দিন এখানে থেকে যাওয়াটাই ভালো হবে। তোমার কাজে যাওয়া যদি এতটাই জরুরি হয় তাহলে তেজ তোমার কাজে জায়গায় কটা দিন দিয়ে আসা নিয়ে আসার কাজটা করবে না হয়। ইলমা কিছু বলার আগেই তেজ বলল, আমার কোনো সমস্যা নেই ইলমাকে নিয়ে যেতে ও আসতে। নীরা আর নির্ঝর ঠোঁট চেপে হাসছে তেজের রিয়েকশন দেখে। ইলমা অনুর দিকে তাকালো। অনুর এখানে থাকা নিয়ে সম্মতি আছে যে তা ওর নিশ্চুপ থাকাতেই বুঝতে পারলো ইলমা। অতঃপর ইলমা শান্ত স্বরে বলল, ঠিক আছে ভাইয়া, আমরা থাকছি এখানে কদিন। তেজ আর নির্ঝরের ঠোঁটে হাসি রেখা ফুটে উঠল। পিহু সারফারাজকে উদ্দেশ্য করে বলল, আপনি বাসায় মা চাচিদের বলে দিয়েন তাহলে আমাদের বাসায় ফিরতে কদিন দেরি হবে। এখানেই থাকবো আমরা কদিন। সারফরাজ ছোট্ট করে ঠিক আছে বলল। ড্রয়িং রুমে সোফায় বসে আড্ডা দিচ্ছিল ওরা সবাই। সারফরাজ বেরিয়েছে জরুরি কিছু কাজের কথা বলে অনেকক্ষণ হলো। আড্ডার ফাঁকে ইলমা তেজের পাশে এসে বসলো পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। অতঃপর বলল, মনে আছে আপনার আজ অনুকে আপনার বন্ধু ডাক্তারের কাছে চেক আপের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল? তেজ বলল, মনে আছে, নিয়ে যাব। বাবি আর নীরাও সাথে থাকবে, সমস্যা হবে না কোনো। ইলমা কিছু বলল না প্রত্যুত্তরে।